আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দেশের জনগণ থেকে রাজনৈতিক দল সবারই আগ্রহের বিষয় সংসদ নির্বাচন কবে হবে। ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের মতে নির্বাচন প্রয়োজন, তবে তার চেয়ে জরুরি সংবিধান ও নির্বাচন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার না হলে আবারও স্বৈরাচারের জন্ম হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বললেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, তাই সরকারের পূর্ব ঘোষণা ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। আতিকা রহমানের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই উদ্যোগ নেওয়া হয় সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ জমা দেওয়ার পর এখন চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনা। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই বলছে আগে নির্বাচন প্রয়োজন, নির্বাচিত সরকারই করবে সংস্কার। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম বললেন, রাজনৈতিক দলের চাওয়ার প্রেক্ষিতেই ভোট হবে, ভোটের বল তাদের কোর্টে। কিন্তু মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে গণ অভ্যুত্থান পুরোপুরি সফল হবে না। এই সরকারের অন্যতম দায়িত্ব হলো একটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের বিদায় নেওয়া। তবে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন না করি, যদি আইন কানুন বিধিবিধানে যদি সংস্কার না করি, তাহলে কিন্তু আবার স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসার পথ প্রশস্ত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানালেন, অন্তর্বর্তী সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে ক্ষমতা হস্তান্তর করা সরকারের প্রধান লক্ষ্য। যে সমস্ত মৌলিক সংস্কারের সুপারিশ বা প্রস্তাবনা এসেছে, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে কাছাকাছি বা একটা মতৈক্যের জায়গায় যদি আনা যায়, তাহলে যে কাঙ্ক্ষিত সংস্কার সেটা সম্পন্ন করা সম্ভব হবে। আলাপ আলোচনা করবার জন্য বিএনপির তরফ থেকে একটা টিম গঠন করা হয়েছে। এই টিম ঐক্যমত্য কমিশনের সঙ্গে 3 পূর্ণ দিবস আলোচনায় বসার অর্থ হলো যে এই সংস্কার ব্যাপারে, সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কাজ করছে এটাকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আগামীতে রাজনৈতিক দলের ফ্যাসিস্ট হওয়ার রাস্তা বন্ধ হবে, এমন অভিমত দুই বিশিষ্ট জনের। যেই সকল বিধিবিধান এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলেই এই সংস্কারগুলো হইতে পারে। বহুলাংশে এখন বলটা রাজনৈতিক দলের কোর্টে। সংস্কারের যে মূল উদ্দেশ্য, বাংলাদেশ যেন আর কখনো ফ্যাসিবাদের কবলে নিপতিত না হয়, এই দেশে যেন আর কোনো স্বেচ্ছাচারী শাসকের আবির্ভাব না ঘটে, এই লক্ষ্যগুলোর ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বর্তমান সরকার, এমন প্রত্যয় ব্যক্ত করলেন তারা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজ নগর ভবন ও এর আশেপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করবেন। গতকাল রোববার দুপুরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান। এর আগে গেল বুধবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকরা। শনিবার নগর ভবনের সব ফটকে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেয়, সেবা কার্যক্রম ভেঙে পড়েছে। দর্শক, নগর ভবনের সামনে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, ব্লকেট কর্মসূচি কখন নাগাদ শুরু হবে, কি কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, গতকালই কিন্তু আজকে যে নগর ভবন ব্লকেট করা হবে সেই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল এবং বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কর্মসূচি চলবে এমনটাই ঘোষণা ছিল। তবে বেলা 11টার আগ থেকেই আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নগরবাসী আসতে শুরু করেছেন এবং যে ব্লকেট কর্মসূচি সেটি পালনের জন্য বিভিন্ন এলাকা থেকে লোক আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি নগর তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে ইশরাকের
যে মেয়রের পদে যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ নিয়ে সরকার তালবাহানা করছে। এই তালবাহানা চলবে না এবং তারা কিন্তু পাশাপাশি যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগেরও দাবি করেছেন। তারা যেটি বারবার বলছেন যে কোর্টের রায় অবমাননা করে করছে সরকার এবং সরকার অপমান করে যে ইশাকের যে শপথ গ্রহণ সেটিতে ব্যাঘাত ঘটাচ্ছে এবং সেই সরকার যাতে সেই কাজে লিপ্ত হতে না পারে সেজন্যই তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে 4 দিন ধরে তারা বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং আজকে থেকে তারা ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা বলছে যে যদি এর ভিতরে ইশাকের শপথ গ্রহণ অনুষ্ঠান না করা হয় তাহলে মূল ফটক বিভিন্ন গেটে কিন্তু তালা দিয়ে দিয়েছেন এবং আমরা দেখেছি কর্মসূচি অনুষ্ঠানের জন্য যে দুটি টিকা আনা হয়েছে এবং মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূলত 11টা থেকে যে ব্লকেটের মূল কার্যক্রম সেটি শুরু হবে। মঞ্চ তৈরি কাজ চলছে এবং বিভিন্ন নগরবাসীরা কিন্তু আসা শুরু করেছে এবং এই নগরবাসী বা ইশাকের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু সময় যাবে ততই আসতে আসবে এবং এই নগরবাসী ইশাকের সমর্থক যারা রয়েছে তারা সময় যাবে ততই আসতে আসবে, মিছিলে আসতে থাকবে এবং এই পুরো নগর ভবন এরিয়া কিন্তু তারা ব্লকেট করবে এমনটি কিন্তু জানাচ্ছে তারা। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির উপর ভারত নিষেধাজ্ঞা আরোপ করায় স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থলবন্দরের কার্যক্রম। ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে কিছু পণ্যের আমদানি সীমিত করায় 18 মে মাত্র 10টি ট্রাকে হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। রপ্তানি কমে যাওয়ায় প্রতিদিন প্রায় 40 থেকে 45 লাখ টাকার ক্ষতি হবে বলে জানিয়েছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা। হিলে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি হলেও ভারতে রপ্তানি হচ্ছে না কোনো পণ্য। যশোরের বেনাপোল বন্দরে আটকে গেছে তৈরি পোশাকবাহী 36 ট্রাক পণ্য। শনিবার রাতে পণ্যগুলো বন্দরে আসলে বিধি নিষেধের কারণে পণ্যের চালান ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরের প্রভাব কেমন দেখছেন? সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের যে নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কয়েকটি পণ্যের উপর, সেটি কিন্তু আর যে প্রভাব সেটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দর সেটিতে কিন্তু পড়েছে। আপনি জানেন যে 17 মে থেকে কিন্তু ভারত নিষেধাজ্ঞা করেছেন, অর্থাৎ যে মাছ, ভোজ্য তেল, এলপিজি, তারপর হচ্ছে কাস্ট স্টোন, এইগুলো ছাড়া কিন্তু যেই পণ্যগুলো মূলত এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি করে থাকে এখানকার ব্যবসায়ীরা, মূলত এই পণ্যগুলি কিন্তু এই আখাউড়া স্থলবন্দর একেবারে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আক্ষেপ করছেন যে আসলে যদি দুই দেশের ক্ষতিগ্রস্ত কিংবা এখানকার যারা কাস্টম এজেন্ট পাশাপাশি এখানকার যারা দৈনিক মজুরি দিচ্ছে তাদেরও কিন্তু একটি সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা জোর দাবি জানাচ্ছেন দুই দেশের যে কূটনীতিক রয়েছেন তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই যে সমস্যাটা নিরসন করে। এখানকার যে ট্রাফিক সহকারী রয়েছেন এই বন্দরের মাহমুদুল হাসান, ওনার সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে গতকালকে কিন্তু মাত্র 10টি টাকা হিমায়িত মাছকে একমাত্র এই ব্যবসায়ীরা এখান থেকে রপ্তানি করেছে। আর আপনি এই বন্দর দিয়ে সবচেয়ে বেশি যেটি রপ্তানি হয় সেটা হচ্ছে মাছ। মাছের পরেই কিন্তু যে পণ্যগুলো ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করেছেন সেই পণ্যগুলো কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানিতে হয়, যার ফলে কিন্তু এখানকার ব্যবসায়ীদের মধ্যে একটি ভাটা পড়েছে। এবং আজকে আমি সকাল থেকে এই বন্দরে অবস্থান করছি, এখানকার যারা কর্তৃপক্ষ, বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে 135 টন মাছ, 19 টন রশি, তারপরে হচ্ছে আরো বাকি যে পণ্যগুলো নিষেধাজ্ঞার বাহিরে রয়েছে সে পণ্যগুলো যাওয়ার জন্য দেখতে পারেন ইতিমধ্যে কিন্তু যেই পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা আছে। হয়তো বা এখানকার বন্দরের যে কার্যক্রম সেই কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু এই পণ্য, অর্থাৎ যে পণ্যগুলো ভারত সরকার নিষেধাজ্ঞার আরোপের বাইরে রেখেছেন সেই পণ্যগুলো কিন্তু ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিবে। চিন্তা এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে সর্বশেষ খবর আমার কাছে। ধন্যবাদ। রাজধানীতে কোরবানির পশুর হাট এখনো শুরু না হলেও খামারের গরু বিক্রি প্রায় শেষের দিকে। কেরানীগঞ্জে যারা এগ্রোতে প্রায় 60 ভাগ গরু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। প্রতিনিয়ত ক্রেতাদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে বিক্রি করা হচ্ছে কোরবানির পশু। এছাড়াও মোহাম্মদপুর রাহমা ক্যাটেল ফার্মেও চলছে শেষ সময়ের বেচা বিক্রি।
কুরবানি পশুর প্রস্তুতি নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের চতুর্থ পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কেরানীগঞ্জের জারা এগ্রো ফার্মের মিস্টার ব্ল্যাক, মিস্টার হেভিওয়েট সহ বিভিন্ন নামে প্রস্তুত করা হয়েছে কংক্রাস জাতের বড় শিংওয়ালা গরু। ওজন 600 থেকে 750 কেজির মধ্যে। চলছে দরদাম। সাদা রঙের বড় শিংওয়ালা এই গরুর ওজন 15 মণ। মেজাজ একটু চড়া। ক্রেতাদের এই গরু কিনতে হলে গুনতে হবে 9 লাখ টাকা। 7 লাখ থেকে শুরু করে 10-11 লাখ পর্যন্ত আমাদের কাছে কাংকরাজ আছে। খামারটিতে শাহিওয়াল, দেশি, পাকড়া, হাসা, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু প্রস্তুত করা হয়েছে এবারের কুরবানির জন্য। দাম নিয়েও খুশি ক্রেতারা। ওনাদের উপর আমার একটু স্যাটিসফ্যাকশনটা বেশি, কারণ ওনাদের গরুতে আমাদের চর্বিটা একটু কম হয়, প্রাইসটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, দেখে শুনে নিজের পছন্দ মতো নেওয়া যায়। এরই মধ্যে অর্ধেকের বেশি পশু বিক্রি হয়েছে। আছে মহিষও। ক্রেতারা চাইলে রাজধানীতে নিতে পারবে ফ্রি ডেলিভারি। যত প্রকারের গরু আছে আমরা সবগুলোই রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমাদের কিছু ফ্ল্যাগ বি জাতের গরু আছে, কাংকরাজ আছে, এক্সপেন্সিভ বুল যেগুলো আছে খুব ভালো মানের, খুব এবং সুন্দর জাতের গরু আছে। আর যদি প্রাইস রেট জানতে চান, আমাদের এখানে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 10-12 লাখ টাকা পর্যন্ত গরু আছে। মোহাম্মদপুর এলাকার রাহমা ক্যাটেল ফার্মেও চলছে ক্রেতাদের আনাগোনা। পছন্দের পশু বাছাই করে চলছে দরদাম। তবে দাম বেশি চাওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। কয়েকটা খামারে দেখলাম আশেপাশে গতবারের থেকে একটু বেশি দাম। বিগত বছর থেকে গরুর খাবারের দাম বেশি হলেও সাধ্যের মধ্যে আছে বলে জানান খামার মালিক। কোরবানির গরু স্টার্টিং প্রাইস ছিল 85,000 টাকা থেকে এবং উপরে আর হাইয়েস্ট প্রাইস ছিল আমাদের 16 লাখ টাকা, এবং আমরা বিক্রি করতেছি হচ্ছে দরদামের মাধ্যমে। খামারটিতে গরুর পাশাপাশি বিভিন্ন জাতের ভেড়া ও খাসিও পাওয়া যাচ্ছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। এবার বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত টি-20 সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় শেষ টি-20তে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় ম্যাচটি শুরু হবে রাত 9টায়। এদিকে পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি চূড়ান্ত না হওয়ায় দলটির বিপক্ষে আরও একটি টি-20 বাড়ানোর চেষ্টায় আছে বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। পাকিস্তান সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। ভারত পাকিস্তান সংঘাত অন্তত এই সিরিজে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তাতে নির্দিষ্ট সময়ই হয় প্রথম টি-20, যেখানে ব্যাটে বলে দাপট দেখিয়েই 27 রানে জয় পায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন করেন দারুণ সেঞ্চুরি, আর দলটির বিপক্ষে 4 বারের দেখায় অপরাজিত থাকলো টাইগাররা। সূচি অনুযায়ী আজ মাঠে গড়াবে দ্বিতীয় টি-20, যেখানে বাংলাদেশের স্পষ্ট লক্ষ্য সিরিজ জয়। তবে বিসিবির ভাবনায় ভিন্ন কিছু। মূলত ম্যাচটি খেলে 21শে মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল লিটন ইমনদের। তবে পাক ভারত সংঘাত আর PSL এর মারপ্যাচে 25 তারিখের মধ্যে সিরিজ শুরু করা সম্ভব নয়। ফলে 1 সপ্তাহ সময় হাতে নিয়ে পাকিস্তান যাওয়াটা বিসিবির জন্য বাড়তি খরচা। তাই দুবাইতে আরও একটি টি-20 খেলার চেষ্টায় আছে বোর্ড। তাতে সফরকারী দল হিসেবে দুবাইতে বাড়তি খরচ থেকে মুক্তির পাশাপাশি ক্রিকেটাররাও প্রস্তুত করতে পারবে নিজেদের। আর সবকিছু ঠিক থাকলে 27শে মে শুরু হবে পাকিস্তান সিরিজ। রাফি আমিন, RTV। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শনিবার দিবাগত রাতে মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির পেছনে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকে পড়লে শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে ট্রাকটি। এ ঘটনায় অন্তত 5 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে দুর্ঘটনা কবলিত ট্রাকে ফার্নিচার ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে শামসুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। ভোরে চীনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার এলাকায় ঘটনাটি ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায় শামসুল ইসলাম সহ আরও কয়েকজন চোরাচালানের উদ্দেশ্যে রাজাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিল। এ সময় ভারতীয় বিএসএফ তাদের উদ্দেশ্য করে 5 রাউন্ড গুলি ছুড়লে
শামসুলের কাঁধে 2টি গুলি লাগে। এ সময় অন্যরা নিরাপদে দেশে ফিরে আসে। পরে আহত অবস্থায় শামসুলকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শামসুল ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ঢাকার ধামরাইয়ে পৌর বাজারের 2টি শাড়ির দোকানে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অন্তত 15 থেকে 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতে পৌরসভার ধামরাই বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণের শব্দ পেয়ে এগিয়ে এসে ময়ূরী বস্ত্রালয় নামে একটি শাড়ির দোকানে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শাড়ির দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। 7 বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি বরগুনার পাথরঘাটার মডেল মসজিদের। ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে এরই মধ্যে 5 বার বন্ধ করা হয়েছে কাজ। তবে এ বিষয়ে এখনও ব্যবস্থা নেয়নি গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে 12 কোটি 67 লাখ টাকা ব্যয়ে 2018 সালে শুরু হয় মডেল মসজিদের নির্মাণ কাজ। গণপূর্ত বিভাগের সাথে চুক্তি হয় ঠিকাদারি প্রতিষ্ঠান তানমির আহমেদ অ্যান্ড মোস্তফা কামাল এন্টারপ্রাইজের। তবে কাজ শুরুর 7 বছর পেরিয়ে গেলেও নির্মাণ কাজ শেষ হয়নি মসজিদটির। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নিয়ম না মেনে কাজ করার। প্রশাসনের যে তদারকি থাকা দরকার সেই তদারকি নাই বিধেই আমাদের এই মসজিদটা এখন পর্যন্ত কমপ্লিট হয় না। সারা বাংলাদেশে অনেক জায়গায় মসজিদগুলো উদ্বোধন হয়েছে, কিন্তু কি কারণে কোন উদ্দেশ্যে পাথরঘাটার এই মডেল মসজিদটা এখন পর্যন্ত হয় না, এটা দুঃখজনক। যদি এই ব্যাপারে কোনো রকম দুর্নীতি হয়ে থাকে তারও তদন্ত চাই, তদন্তের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা উচিত। কাজটা শেষ করার জন্য আমি প্রশাসনের কর্মকর্তা যারা আছে তাদের প্রতি অনুরোধ করছি, এইভাবে ঢিলেঢালাভাবে কাজ করা এটা কোনোভাবেই এটা কাম্য নয়। এ বিষয়ে জেলা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হাদিসুর রহমানের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এদিকে একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলেও তথ্য দিতে অস্বীকৃতি জানায় তারা। ঘটনা তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা রকুনুজ্জামান খান। এই ধীরগতির প্রেক্ষিতে বারবার তাগাদা দেওয়া হয়েছে ঠিকাদারকে যে যেন হলো খুব দ্রুত কাজটা শেষ করে এবং সঠিক মান অনুযায়ী। কিছু নিম্নমানের তথ্য পাওয়া গিয়েছিল, আমরা যেগুলো দেখেছিলাম, তো সেই কাজগুলো তারা কিছু রিপ্লেস করেছে এবং আরও যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে হলো আমাদের গণপূর্তের যিনি অ্যাকশিয়ান আছেন তারপর আবার বিভিন্ন সময় জানানো হয়েছে। মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রটি চালু হলে ধর্মীয় জ্ঞান চর্চায় উপকৃত হবে এলাকাবাসী। দ্রুত নতুন ঠিকাদারের মাধ্যমে এর নির্মাণ কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। গরম ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সাতক্ষীরায় রপ্তানিজাত সুস্বাদু হিমসাগর আম বাজারজাত করতে আমপাড়ার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। এরপর বাজারে একসঙ্গে বিপুল পরিমাণ আম উঠেছে। সম্প্রতি RTVতে এ সংক্রান্ত একটি সংবাদ প্রচারিত হলে স্থানীয় প্রশাসন আমপাড়ার সময়সূচি সংশোধন করে হিমসাগর আম বাজারজাত করার নির্দেশ দেয়। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাতক্ষীরা জেলা প্রশাসন প্রণীত আম্রপঞ্জি বা আমপাড়ার সময়সূচি অনুযায়ী আগামী 20 মে রপ্তানিজাত সুস্বাদু হিমসাগর আম বাজারজাত করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি ও ভ্যাপসা গরমে গাছের আম পাকতে শুরু করলে গত 14 মে RTVতে একটি সংবাদ প্রচারিত হয়। ওই দিন জেলা প্রশাসক হিমসাগর আম বাজারজাতকরণে অনুমতি দেন। এর ফলে আম চাষি ও ব্যবসায়ীরা বাগান থেকে আম পাড়া শুরু করে। এরপর থেকে আড়ত ও হাট বাজারে আম বেচা কেনার ধুম পড়ে যায়। 30-35 লাখ টাকার বাগান আছে, বাগান কয়েকটা মাইরও হয়ে গেছে আর কয়েকটা বাগানে মাল হয়েছে। এখন ফলাফল কেমন আসবে নির্ভর হবে ভাঙাচুরোর পরে। আমার বাগান থেকে সব মাল বিক্রি যায়, প্রতি বছর বিক্রি হয়ে যায়। আর আমার মালটা বাইরে যায় সবথেকে বেশি। কোন জায়গায়? আমার মালগুলো এই ধরেন ইটালিতে যায়, আমেরিকায় যায়, তারপরে জার্মান যায়, চায়নায় যায়। আমাদের মালটা বাইরের দেশে যায়। আমাদের মাল বড় বাজারে একসাথে আম নিয়ে গেলি লোকের আম যদি 2000 টাকা বিক্রি হয়, আমার মাল 3000-এর উপরে বিক্রি হয়। আমাদের মালের কোয়ালিটি সম্পূর্ণ সবচাইতে ভালো। আমরা একসাথে ওঠার কারণেই আমাদের ওই জায়গায় আমের দামটা কম পাচ্ছে, যেহেতু ব্যাপারী সাতক্ষীরা অনেক লস হয়ে যাচ্ছে খেতল ব্যাপারীগুলো। আজকে মার্কেট আছে 1800, 1700, 1900, 2000 মন।
40, 45, 50। এর মধ্যে দূরদূরান্তের ব্যবসায়ীরা শহরের সুলতানপুর বড়বাজারের আশপাশে তাঁবু ফেলে অস্থায়ী আবাস গড়ে তুলেছে। অনলাইন ব্যবসায়ীরাও আম কিনে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে। আমরা সাতক্ষীরায় আসছি আম নেওয়ার জন্য। আমরা অনলাইনে সেল করি হিমসাগর, সবচেয়ে জনপ্রিয় আম, এবং বছরের শুরুতে হিমসাগর এখানে পাওয়া যায়। সেই কারণে আমাদের ক্লায়েন্টরা, আমাদের সম্মানিত গ্রাহকরা এটার জন্য অপেক্ষা করে। আম খুব ভালোভাবেই এই বাগান থেকে নামানো হচ্ছে। আমের হিমসাগর আমের স্বাদও একটু আগে টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ স্বাদে মিষ্টতে ভরপুর হিমসাগর। আমরা বাগান থেকে কৃষকের কাছ থেকে আমটা বাছাই করে, যেহেতু এক্সপোর্ট হবে আমটা, যেহেতু এই গ্রেডের আম যেটা এক্সপোর্ট কোয়ালিটি, ওই আমটাই বাছাই করে এখান থেকে নিয়ে যাই। এটা মূলত যাবে ইউরোপে যাবে, লন্ডন যাবে, তারপর ইটালিতে যাবে, তারপর জার্মানিতে যাবে, ফ্রান্সে যাবে। ভাঙার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই একত্র আম ভাঙা শুরু করেছে। এবার আম 500 মেট্রিক টন কমপক্ষে সাতক্ষীরার এই সুস্বাদু আম বিদেশে রপ্তানি। চলতি মৌসুমে সাতক্ষীরায় প্রায় 5,000 আম বাগান থেকে 62,800 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনাবৃষ্টির কারণে এবং তাপমাত্রা বেশি থাকায় পেকে যাওয়ায় আমরা তারিখটা একটু এগিয়ে এনেছি। 20 তারিখের পরিবর্তে 15 তারিখ থেকে আমরা আম সংগ্রহের জন্য কৃষকদেরকে অনুমতি দিয়েছি। যথেষ্ট পরিমাণ হিমসাগর আম আছে। এই আম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এটা সুপরিচিত, যার কারণে এটা দেশের প্রত্যন্ত অঞ্চলে যাবে, একই সাথে বিদেশেও রপ্তানি হবে। জেলার হাটবাজারে 45 থেকে 50 টাকা কেজি দরে হিমসাগর আম বিক্রি হচ্ছে, তবে রপ্তানিজাত হিমসাগর বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।